বন্ধুরা, আজকে অনেকটা আনন্দের একটা দিন। দেশের ছেলে দেশে ফিরে এসেছে, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে এসেছে। তোমরা অলরেডি নিউজটা সবাই পেয়ে গেছো, আমিও পেয়েছি, আমিও দেখেছি। তো তখন থেকেই ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিওস করতেই হবে। পূর্ণম সাউ সে ফিরে এসেছে তার মায়ের কোলে পাকিস্তান থেকে। তাকে ফাইনালি আজকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়া হলো। খুব আনন্দের একটা সংবাদ। খুব মানে এটা নিয়ে অনেকটা উদ্বেগে ছিলাম আমরা ভারতবাসীরা। একজন বিএসএফ জওয়ান যে কিনা মানে ফুল করে বর্ডার ক্রস করে পাকিস্তানে চলে গেছিলো আর কি, ভুলবশত তার হয়ে গেছিল। তো তারপরে পাকিস্তান থেকে তাকে আটকে রাখা হয় এবং সেই নিউজ আমরা দেখছিলাম। তার ওয়াইফ অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট। তো তার ওয়াইফও মানে অনেক দেখছিলাম, তারও অনেক সাক্ষাৎকার দেখছিলাম। ভীষণ স্বাভাবিক হাজব্যান্ড। তারপরে এরকম একটা দেশ, যেই দেশ কিনা আমাদের এই মুহূর্তে শত্রু, এই মুহূর্তে কেন আগাগোড়াই পাকিস্তানের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক, কখনোই ভালো সম্পর্ক নয়, তিক্ততার সম্পর্ক। আর রিসেন্ট যেটা হচ্ছে, যেটা চলছে, সেটা তো সবাই জানি, আমরা সবটাই জানি। পেহেলগাঁওতে যেটা করলো, মানে যা কিছু ঘটছে আমাদের দেশে জঙ্গি নিয়ে আর কি, সবটাই ওখান থেকে, ওই মদতেই আসে। তো সেই কারণেই, আদারওয়াইজ অন্য কোনো রিজন নেই। আমাদের সমস্যা ওই একটাই, ওই জঙ্গি, ওই, তাই না? তো যাই হোক, আজকে ফাইনালি বিএসএফ জওয়ান সে ফিরে এলো আমাদের দেশে। দেশের ছেলে দেশে ফিরে এলো, প্রচণ্ড ভালো লাগছে। মানে বলতে পারো অনেকটা শান্তি, দেশবাসীর অনেকটা শান্তি। একজন জওয়ান যে কিনা সর্বদা সবসময় দেশের দশের জন্য কাজ করে, নিজের প্রাণকে আজকে নিয়োজিত করে শুধুমাত্র আমাদের জন্য, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে প্রোটেক্ট করার জন্য আর দশের কাজের জন্য। তো সেই মানুষটি আজকে ভুলবশত সে বর্ডার ক্রস করে চলে গেছিলো, পাকিস্তানিরা তাকে আটকে রেখেছিল। আর এই ঘটনাটা যেদিন সামনে আসে না, সেদিন ঠিক মনে পড়েছিল, সেই মনে আছে অভিমন্যুর কথা। তারপরে সেই তাকেও আটকে রাখা হয়েছিল, যদিও তাকে খুব তাড়াতাড়ি ফেরত দিতে হয়েছিল, এয়ার স্ট্রাইক করা হয়েছিল। মানে ওই টাইপটা দিয়েও একটা আমাদের মধ্যে একটা উদ্বেগ খুব কাজ করছিল। যাই হোক, সত্যি হ্যাটস অফ না জানালে হয় না আজকে আমাদের গভর্নমেন্টকে, যে সত্যি এরকম দুটো নিদর্শন আমরা দেখতে পেলাম, যে কত তাড়াতাড়ি এই অ্যাকশনগুলো আমাদের দেশের সরকার নিল। ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো, কোথাও গিয়ে প্রাউড ফিল করি। সত্যি এরকম একজন দেশ, মানে এরকম একটা দেশ আর এই দেশের নাগরিক আমি, এটা ভেবেই প্রাউড ফিল করি। যাই হোক, আজকে তার মানে পূর্ণম সাউয়ের আজকে তার যে স্ত্রী এতগুলো দিন অনিদ্রায় কাটিয়েছে, এতটা চিন্তিত, এতটা টেনশন, তার পরিবারের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে মা, তার সন্তান আজকে ওরকম একটা জায়গায় আটকে আছে, সেখান থেকে সে আজকে ফাইনালি ঘরের ছেলে ঘরে ফিরলো। সেই মায়ের কতটা আনন্দ, কতটা স্বস্তি, বুঝতে পারছো? সেই পরিবার কতটা উদ্বেগের মধ্যে ছিল। মানে আমরা এই খবরটা পেয়ে, আমরা তাকে চিনি না, জানি না, তাতেই আমাদের ভেতরে এতটা উদ্বেগ কাজ করছিল, এতটা কষ্ট হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তার পরিবারের কি হচ্ছিল। যাই হোক, ভালো মতো ফিরে এসেছে, ভালো থাকুক, আগামী দিন তাদের সবার ভালো হোক, এটাই কামনা করব। এবং আমাদের দেশের প্রতিটা জওয়ান সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই সবসময় চাই, সবসময় চেয়ে যাবো। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এটাই চায়, প্রত্যেকটা নাগরিক এটাই চায়। আরেকদিকে তোমরা দেখেছো দুটো টাইটেল আর থাম্বনেল রেখেছি, আরেকদিকে একজন মায়ের কোল খালি করে কালকেই তার সন্তান চলে গেল। কালকেই খবরটা এসছে, প্রচণ্ড খারাপ লেগেছে। একটা তরতাজা প্রাণ, 27 বছরের ছেলে। তোমরা নিশ্চয়ই দেখেছো দিলীপ ঘোষের যে স্ত্রী আছে রিঙ্কু মজুমদার, তার ছেলে প্রীতম দাশগুপ্ত কালকে নিজের জীবন নিজের হাতেই শেষ করে দিয়েছে। তো এটা নিয়ে অনেক কিছু তোমরা জানো, এটা নিয়ে বলার মতো আমার কিছু নেই, প্রত্যেকটা মানুষ জানো এই বিষয়টা। দেখো, একটা কথা শুধু আমি এখানে বলতে চাই, এই যে যারা আছে না, মানে সেপারেট থাকে যে সমস্ত বাবা মায়েরা, তাদের যদি সন্তান থাকে না, সব থেকে বেশি সাফার করতে হয় ওই বাচ্চাগুলোকে, সব থেকে বেশি। আমরা আজকে এই বয়সে এসেও বাবা মা আলাদা থাকবে, এটা একটা আতঙ্ক, এটা মেনে নিতে পারি না। তাহলে একটা বাচ্চা, সেই বাচ্চা বা এই বয়সের একটা ছেলে কি করে মানতে পারে? সব কিছুকে ত্যাগ করা যায়। আমার আজকে অর্থ কম, আমার খাবার নেই, সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু আমার পরিবার আছে, বাবা মা আছে, কিন্তু বাবা মা থেকেও তারা সেপারেট, তাদের মধ্যে সম্পর্ক নেই। আর তাদের মধ্যে সম্পর্ক নেই বলে আমি কখনো এই দিক কখনো ওই দিক, আমি যদি মায়ের সঙ্গে থাকি, বাবার সঙ্গে আমি মন খুলে বাবার সঙ্গে আমার জীবনটা কাটাতে পারি না। যখন ইচ্ছে হয় দেখা করছি, বা কখনো বাচ্চাদের ক্ষেত্রে কোর্ট পারমিশন দিলে দেখা হচ্ছে, কিংবা বাবার কাছে থাকলে মায়ের ক্ষেত্রেও তাই হয়, তাই না? তো বাচ্চাগুলোর
মানে মাইন্ডের ওপরে প্রচণ্ড পরিমাণে একটা ওভার স্ট্রেস পড়ে। রিয়েলি বলছি, এটা একটা বাচ্চার জন্য ভীষণ যন্ত্রণাদায়ক। দেখো, আমরা তো নিজেরা পাচ্ছি না সহ্য করতে, সব ক্ষেত্রে পাচ্ছি না এমন নয়, অনেক ক্ষেত্রেই এরকম বাবা মা আছে যারা নিজেদের স্বার্থের জন্য সেপারেশনে চলে যায়, ডিভোর্স করে, অন্য কোনো রিলেশনের ক্ষেত্রে হোক, পরকীয়ার ক্ষেত্রে হোক। আবার অনেক সময় হয় হয়তো হাজব্যান্ড প্রচণ্ড টর্চার করছে, বা ওয়াইফের ক্ষেত্রে এখনকার দিনে ছেলেদের থেকে আমি বলবো মেয়েরা বেশি ডেসপারেট, তো মেয়েদের এরকম কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে যেটার কারণে। আর এই জিনিসটা না এই রিসেন্ট 5-7 বছর অতিরিক্ত, যখন থেকে এই পরকীয়া অবৈধ নয় সেটা যখন থেকে ঘোষণা হয়েছে, তখন থেকে এই বিষয়টা আরও অনেক বেশি বাড়বাড়ন্ত হয়েছে। আগে কিন্তু আমাদের মা ঠাকুমা দিদা পিসি মানে এদের আমলে কিন্তু এই জিনিসগুলো রেয়ার, শোনাই যেত না। আর এখন দেখো, এটা ছাড়া কোনো দিনের কোনো মানে নিউজ কমপ্লিট হয় না। এরকম কয়েকটা নিউজ আমরা প্রত্যেক দিন দেখি, আর সেখানে যদি বাচ্চা থাকে না, বাচ্চাগুলোর কি দোষ বলো তো? আমরা নিজেদের স্বার্থের জন্য কিংবা আমরা অ্যাডজাস্ট করতে পারছি না, আমার মনে হচ্ছে আমি অ্যাডজাস্ট করতে পারছি না, সেই কারণে আমি সেপারেশন চাইছি। আমি আমার মতো একটা ভালো লাইফ লিড করতে চাইছি যেখানে আমি স্বাধীন থাকবো। কিন্তু এই যে শিশুটাকে আমি পৃথিবীতে আনি, ওকে তো আমরা আমাদের দায়িত্বে আনি, তাহলে আমাদের কি রেসপন্সিবিলিটি নেই ওদের প্রতি? কত মা বাবা আছে একটা সন্তানের জন্য হাহাকার করে, প্রচুর অর্থ, কিন্তু একটা সন্তান পায় না। কি পরিমাণে আইভিএফ এখনকার সমাজে মানে এখনকার ডেটে এসে কত পরিমাণে বেড়ে গেছে, তারপরেও আইভিএফ করেও অনেক মেয়ে নিঃসন্তান থেকে যায়, অনেক ছেলে বাবার সুখ পায় না। সেখানে আমরা নিজের হাতে একটা সন্তানকে, যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছে এত বড় পরম সুখ, তাকে পেয়েও কীভাবে অবলীলায় হারিয়ে ফেলি, তাই না? এরকম ঘটনা অনেক আছে, এরকম নিদর্শন অনেক আছে। আজকে রিঙ্কু মজুমদারের ছেলের ক্ষেত্রে হয়েছে এটা বলবো না, আজকে যেহেতু এটা একটা এরকম মানে দেখো, এটা একটা পলিটিশিয়ান ব্যাপার আর কি, রাজনৈতিক ব্যাপার, তো এই জন্য এটা হাইলাইট হয়ে এসেছে। এরকম কত ঘটনা ঘটে যেটা আমাদের আড়ালে আমরা জানতেই পারি না, সাধারণ পরিবারে ঘটে, তাই না? বাবা মা সেপারেট, ছেলে বা মেয়ে যেই থাক সে মেনে নিতে পারছে না, সামাজিক একটা বঞ্চনা থাকে, সামাজিক একটা নির্মমতা থাকে, সমাজ তো ভালোভাবে এগুলোকে নেয় না। কথা বলবেই, মানুষের কাজই জানো তো পিছনে বেশি কাঠি করা, কেউ কিন্তু বুঝবে না আমি কি সিচুয়েশনে আছি, এটা কিন্তু বুঝবে না, মানুষ মজা নেওয়ার জন্যই বসে থাকবে। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা অবশ্যই বোঝে, সবাই কিন্তু নয়। তারপরেও সেই টানা সহ্য করতে হয়, তাকে তো তার লাইফটা তো সবে শুরু, মানে তাকে তো পুরো জার্নিটা তাকে করতে হয়, তো তার যে কি কষ্ট কি যন্ত্রণা সেই বাচ্চাটাই একমাত্র বুঝতে পারে যে কতটা যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। আজকে দেখো, একটা 27 বছরের ছেলে, তাই না? 27 বছরের ছেলে, তার জীবন শেষ হয়ে গেল, নির্বিকারে শেষ হয়ে গেল। আজকে এটার রিজনটাও এখনো পর্যন্ত জানা যায়নি। যতটুকু জানা যাচ্ছে, সে নিউরো একজন পেশেন্ট ছিল, অবসাদে ভুগত, যেটা তার মা বলেছেন যে 1.5 বছর ধরে নাকি তার এরকম প্রবলেম হতো, তাকে মেডিসিন দেওয়া হতো, তার ট্রিটমেন্ট চলতো। যেখানে মা জানতো আজকে নিউরোর এরকম একটা প্রবলেম আছে ছেলেটার, সে একটা অবসাদে ভুগছে, তার মানে মায়ের তখন ছেলেকে আরও বেশি করে সময় দেওয়া উচিত ছিল। আজকে এই ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে বলবো আমি, যারা এরকম সেপারেশনে আছে, যাদের বেশিরভাগ ক্ষেত্রে তো মায়ের কাছে কাস্টাডিটা আসে বাচ্চার, তো উনি আজকে এতগুলো বছর ছেলেটিকে মানুষ করলো নিজের হাতে, নিজে কষ্ট করে সিঙ্গেল থেকে ছেলেটিকে মানুষ করে উপযুক্ত করে ছেলেটি আজকে চাকরি করে। আজকে এতটা টাইম চলে গেল, এই টাইমে এসে ছেলেটিকে একা না করে আজকে ছেলেটিকে নিয়েও উনি ওনার নতুন জীবনটা শুরু করতে পারতো। আমি কাউকে বলবো না সে নতুন জীবন শুরু করেছে, কেন করছে, অনেক কমেন্টস অনেকেই অনেকের মতো করে দিয়েছে। দেখো, এটা তার নিজস্ব চয়েস, আর সব জায়গায় আমরা নির্বিকারে কথা বলতে পারি না, মানে চাইলেও যে এখানে কথা বলাটা উচিত হয়তো বলতে পারি না। তারপরে যতটুকু না বললে নয় ততটুকুই বলতে এসেছি, যে আজকে সে পারতো যে আজকে দিলীপবাবুও তো জানেন যে উনি এক সন্তানের মা, উনি ডিভোর্সি। প্রথম অবস্থায় আমরা জানতাম না উনি ডিভোর্সি। যখন বিয়েটা হয় আমরা মেবি অনেকেই ভেবেছিলাম হয়তো রিঙ্কু মজুমদারের হাজব্যান্ড নেই বা কিছু, উনি ডিভোর্সি, এটা জানতাম না। তো এখন এটা এসে আমরা অনেকেই জানতে পেরেছি। যাই হোক, তো সেখানে ছেলেটিকে নিয়ে তো এই বাড়িতে, কারণ দিলীপ ঘোষের তো আর কোনো সন্তান নেই, মানে সে তো বাড়ির ছিল না, তো এই ছেলেটিকে নিয়ে এখানে ছেলে যখন অবসাদগ্রস্ত ছিল, নিয়ে নতুন জীবন শুরু করতে পারতো, কারণ ছেলে তো এতগুলো
বছর মায়ের সঙ্গেই কাটিয়েছে। তার বাবা মা বলতে তার মা, যদি কখনো মনে হয়েছে তখন গেছে বাবার সঙ্গে দেখা করতে, তখন গেছে নিজের পরিবারের লোক জেঠু কাকা যারা আছে তাদের সাথে মাঝে মাঝে, সময়টা তো তার মায়ের সঙ্গেই কেটেছে। আজকে মা নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে, ছেলেটা আরও বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। আজকে ছেলেটার যে সমস্যা, নিউরোর যে সমস্যা, সেটা কি কারণে এসেছে, কোথা থেকে এসেছে আমরা কেউ জানি না। হয়তো মেবি এই কারণটাও হতে পারে যে মায়ের এই যে রিলেশানটা বলা হচ্ছে 7 মাস 8 মাসের একটা রিলেশান, হয়তো সেই রিলেশানটা নিয়ে মা যখন সন্তানের সঙ্গে ডিসকাস করছিল, বা এই রিলেশানটাতে ঢোকার আগে মা যখন মেন্টালি প্রিপেয়ার হচ্ছিল যে আমি নতুন করে আমার জীবন শুরু করব, হয়তো সেটাই এই ছেলেটা নিতে পারেনি। যে আজকে আমার এতটা বয়স হয়েছে, আমি আজকে সেটেল, তারপরেও মানে কেরিয়ারে সেটেল, তারপরে এই সমাজ কিভাবে নেবে, এই সমাজে আমি মুখ কিভাবে দেখাবো, আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, আমি একা হয়ে যাব, আমার জগৎ কি। আমি শুরু থেকে আমার ছোটোবেলা থেকে বাবা মায়ের মধ্যে ভাঙন দেখেছি, আমি বাবা মা দুজনকে একসঙ্গে কখনো পাইনি, তাদের ছায়া, তাদের ভালোবাসার যে ছায়া, যে বটগাছ, সেটা আমার মাথার ওপর ছিল না। হয়তো আমার মা অনেক কষ্ট করে মা মানুষ করেছে, কিন্তু বাবা মা, পরিবার, সন্তান সুখ, যেটা সন্তান যে সুখটা পায় তার বাবা মায়ের কাছ থেকে, সেটা থেকে আমি বঞ্চিত। বাবার কাছে গেলে আমি মাকে পাইনি, মায়ের কাছে গেলে আমি বাবাকে পাইনি, বাবার কাছে মায়ের কথা বলতে পারিনি, মায়ের কাছে বাবার কথা বলতে পারিনি। হয়তো সেখান থেকেই তার সেই ট্রমাটা ঢুকেছে, যার কারণে তার এই সমস্যাটা, অবসাদগ্রস্ততা, যেটা 1.5 বছর ধরে শুরু হয়েছে, যেটা বলেছে তার মা আর কি, হতে পারে মেবি অন্য কোনো রিজনও হতে পারে। তবে এই 1.5 বছর ধরে যখন ছিল, তার ট্রিটমেন্ট যখন চলছিল, তখন এখান থেকে তাকে বের করে নিয়ে আসা চেষ্টাই চলছিল। সাধারণত অবসাদগ্রস্ত এই ধরনের কেসেসের ক্ষেত্রে আমরা দেখি সাইকিয়াট্রিক আর কি সাজেস্ট করা হয়, নিউরোই সাজেস্ট করে নিশ্চয়ই, সেই সমস্ত কিছুই তার জন্য কাউন্সেলিং চলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার তো এই কাজটা এখন এসে পড়াটা মানে ইম্পসিবল একটা জিনিস, যে অবসাদ থেকে সে তো বেরিয়ে আসার কথা, তাই না? 1.5 বছর মানে অনেকটা লং টাইম। আর সাইকিয়াট্রিক কী করে, তোমার মনের জোরটাকে বাড়ায়। তুমি যেখানে ভেঙে যাচ্ছ, তুমি যেখানে দুমড়ে যাচ্ছ, তুমি যেখানে নিজেকে আরও দুর্বল করছো, তুমি খারাপ কিছু ভাবছো, সেই জায়গাটাকে তোমাকে তুলে নিয়ে আসে। এটাই তো কাউন্সেলিং, মেডিসিনের মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে। তাহলে এই ডক্টররা আছেন কেন? তো তারা তো এইভাবে কাউন্সেলিং করে। তো সেই জায়গায় যখন তার ট্রিটমেন্ট চলছিল, আজকে হঠাৎ মা বিয়ে করলো 27 দিন, 27 দিনের মধ্যেই আজকে ছেলের এই মর্মান্তিক এই ঘটনা সামনে এলো। কেন এলো? ছেলেটি বলছিল যে মা আমার একা থাকতে ভালো লাগছে না। সে হয়তো আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়ছিল, অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছিল সে, যে মা আমি একা থাকতে পারছি না, আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমি তোমার সঙ্গে থাকবো। কারণ তার সমস্ত জগৎ জুড়ে তো তার মাই ছিল, মায়ের সঙ্গেই সে বড় হয়েছে, মায়ের হাত ধরেই তার কথা বলা, মায়ের হাত ধরেই তার চলা, তার সবটা তার মা। সুতরাং আজকে যদি, হ্যাঁ অনেকে তোমরা এটাও বলেছো, আমিও বলছি, আজকে যদি উনি ছেলেটিকে মানে লাইফে সেটেল করে দিয়ে, ছেলেটির গার্লফ্রেন্ডও দেখলাম এসেছে, যার সাথে বিয়ে আর কি ঠিক হয়ে গেছিল, সেও কান্নায় ভেঙে পড়েছে। আজকে যদি তার সঙ্গে তার বিয়েটা দেওয়ার পরে মা সেটেল হতো, কী হতো? 2 মাস পরে ছেলেটির বিয়ে ছিল, তো মা তো 3টে মাস পরেই বিয়ে করতে পারতো ছেলেকে সেটেল করে। তাহলে আজকে ছেলের এই অবসাদটা আসতো না, ছেলের এই ডিপ্রেশনটা আসতো না, কারণ সেও তার লাইফ পার্টনার পেত, এবং তার এই যে একাকিত্ব জিনিসটা আসতো না। সে তার নিজের জীবনে যত মানে কিছুই হোক, সেটা ভালো হোক খারাপ হোক, শেয়ার করার মানুষ পেত, যেটা মায়ের সঙ্গে শেয়ার করতে। একটা সময় পরে মা চলে যখন আসে, একটা সময় পর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে, তখন বাবা মার থেকে অনেকটা ডিস্টেন্স মেনটেন করতে, সবটা শেয়ার করতে পারে না। কিন্তু মাথার উপরে বাবা মা আছে, আমি নিশ্চিন্ত। সন্তান তো এটাই ভাববে, আমি নিশ্চিন্ত, আমার বাবা মা আছে। হয়তো অনেক পার্সোনাল কিছু জিনিস আছে যেগুলো শেয়ার করা যায় না, কিন্তু আদারওয়াইজ সবটাই তো শেয়ার করা যায়। সেই জায়গাটাও ছেলেটির নষ্ট হয়ে গেল, কারণ মা নতুন করে নিজের জীবনে মানে সেটেল হয়ে গেছে, মা একটা আলাদা বাড়িতে আছে। তাহলে ছেলেটিকে সেটেল করে দিয়ে মা তার লাইফটা শুরু করতে পারতো। এখানে তো কোনো মানে খারাপ কিছু নেই। মা যেখানে এতগুলো বছর ছেলের জন্য নিজেকে সিঙ্গেল রেখেছিল, সেখানে 3টে মাস, বিয়ে হয়েছে মাত্র 27 দিন, 3টে মাস কি উনি পারতেন না? যে আর 3টে মাস আমি যখন সবটা ঠিকঠাকই আছে, আমি যখন এখানেই সেটেল হব, 3টে মাস পরে সেটেল হয়ে আমার ছেলেটার বিয়ে দিয়ে, ছেলেটাকে সাংসারিক করে, তাকে তার মতো তার লাইফে সেট করে দিয়ে, যে সে আর একাকিত্ব অবসাদগ্রস্ত অবস্থায় থাকবে না। যেখানে মা জানে ছেলের এরকম সমস্যা আছে,
ছেলে ডিপ্রেশনের মতো একটা রোগ ছেলের মধ্যে আছে, ছেলে একাকিত্বটা নিতে পারছে না, খাওয়া দাওয়া করছে না। মা নিজেই ইন্টারভিউতে বলছে ছেলে কয়েকদিন ধরে খাচ্ছিল না ঠিকমতো, মেয়েট আসছিল সে বলছিল আর কি রান্নাবান্না ঠিকমতো করতে বারণ করছিল, বাইরে গিয়েও খাচ্ছিল না, মেডিসিনও নিচ্ছিল না ছেলেটি, কারণ সে মাকে বলছিল মা আমি একা থাকতে পারছি না, আমাকে নিয়ে যাও। আর মা বলেছিল যে ঘর নেই, ঘরের কিছু একটা প্রবলেম, তোকে নিয়ে আসবো। তারপরে ছেলেটি নাকি বলেছিল যে তোমার কবে ঘর হবে তবে আমি আসবো। মা নাকি বলেছিল না না, ঘর হওয়া পর্যন্ত তোকে ওয়েট করতে হবে না, ঘর হওয়ার আগেই তুই চলে আসবি এবং তুই আসার পরেই তোকে নতুন ঘরে হাত দেওয়া হবে। তাহলে পরে ছেলেটিকে তখনই নিয়ে আসতো যখন এই প্ল্যানটাই ছিল, কিংবা মা গিয়ে ছেলের সঙ্গে থাকতে পারতো। ছেলে যখন এরকম ট্রমাটাইজ হয়ে আছে, মা গিয়ে কয়েকটা দিন ছেলের সঙ্গে কাটাতে পারতো। কদিন পরে তো ছেলের বিয়েই ছিল, তারপর তো মা একেবারে মুক্ত। এই যে মা যখন বিয়ে হলো, তারপর যখন ওনাদের ইন্টারভিউ নেওয়া হলো, মা যখন বললো আমি আমার দায়িত্ব সম্পূর্ণ করে দিয়ে তারপরে আমি আমার লাইফে সেটেল হয়েছি, আমি আমার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি ঠিকঠাকভাবে মেনটেন করেছি, আমি ছেলেকে উপযুক্ত করে দিয়ে আমার এখন দায়িত্ব শেষ, আমি আমার মতো সেটেল হয়েছি, সেটা যে মা বললো, এই মায়ের দায়িত্ব, এতটা দায়িত্ব পালন করে আজকে সেই দায়িত্ব কোথায় গেল? সবই তো জলে চলে গেল। যে সন্তানকে নিজের হাতে এতটা কষ্ট করে, কখনো চাকরি করে, কখনো এটা করে, কখনো সেটা করে, একা হাতে মানুষ করে বড় করে তুললো, আজকে সেই সন্তান শেষ হয়ে গেল, আর নেই। মায়ের জগৎ কি, মায়ের সেটেলমেন্টের কি মানে, মায়ের নতুন জীবনের কি মানে, কিসের জন্য এই সব কিছু, কি মায়ের ভবিষ্যৎ, কোনটা মায়ের ভবিষ্যৎ? যে সন্তানের জন্য আজকে এতগুলো বছর মা সিঙ্গেল থাকলো, আজকে 27 দিনের মায়ের নতুন জীবন একটা 27 বছরের তরতাজা প্রাণ শেষ করে দিল। কোথাও গিয়ে এই মা কখনো কি এই গিল্ট ফিলিংটায় ভুগবে না? মা পারবে এই নতুন জীবনটাকে উদ্যমের সঙ্গে চালিয়ে যেতে? হয়তো মেবি পারে, অনেক মাই পারে। অনেক মা আছে নিজের সন্তানের জন্য সবটুকু শেষ করে দেয়, জীবনটাও দিয়ে দেয়। কত সন্তান কুসন্তান, তারপরেও মা তাকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেকে শেষ করে দেয়। আবার কত মা আছে নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে বলি দেয়। আমি জানি না এই যে ঘটনাটা কালকে আমাদের সামনে এসেছে, তরতাজা প্রাণটা চলে গেছে, এর ভেতরে কি আছে? পোস্টমর্টেম হয়েছে, তার রিপোর্টস আসবে, কতটা কি আসবে আমাদের সামনে, রিপোর্টস তো আসবে আমাদের সামনে, কতটা মানে ফেয়ার অ্যান্ড ওয়েতে আসবে সেটা জানি না, কি আসবে কি না আসবে কিচ্ছু জানি না। তবে যেভাবে নির্বিকারে মা ইন্টারভিউ দিচ্ছিল, তাতে মনে হলো যেন মায়ের তারা অনেক বেশি ছিল নিজের সেটেল হওয়ার। এই যে বললো না আমার দায়, আমার দায়িত্ব আজকে আমি মুক্ত, হয়তো মা শুরু থেকে এই দায়িত্ব মুক্ত হতে চেয়েছিল। হয়তো জানি না, ছেলে সেটা যখন ফিল করলো, আজকের ডেটে এসে ছেলে মাকে পুরোপুরি তার নিজের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিল। কারণ একজন সন্তান মায়ের কাছে তার পুরো জগৎ, পুরো পৃথিবী। একটাই সন্তান, আর যে সন্তানের জন্য এতগুলো বছর মা বলিদান দিল, নিজের জীবন, নিজের বলতে পারে নিজের যৌবন বলিদান দিল, সেই মা নির্বিকারে তার সন্তান চলে গেছে। কি সুন্দর করে ইন্টারভিউ দিল, সাবলীলা, মানে দেখে এটা আমার কেন প্রত্যেকেরই খারাপ লেগেছে। তারপরেও ওই যে বললাম, অনেক ক্ষেত্রে সবটা বলতে পারি না আমরা, অপারক, অনেক জায়গায় আমরা আটকে যাই। যাই হোক, এই বিষয়টা সবাই জানো, এটা নিয়ে ডিটেলস বলতে গেলে আরও অনেক ডিটেলস আসবে, যেটা আমি বলতে চাই না। আমাদের মতো মানুষদের সেটা বলার এখতিয়ার নেই। শুধু একটা কথাই বলবো, ছেলেটির বাবাকে দেখে প্রচণ্ডই খারাপ লাগলো, ভীষণ পরিমাণে মর্মাহত ছিলেন। তার সন্তান, সে কিন্তু নতুন করে লাইফে আর সেটেল হয়নি, তার সন্তান চলে গেছে, পুরো শোকটাই তাকে একদম শেষ করে দিয়ে গেছে। মানে তার ওপর যে কী ঝড় নেমে এসেছে সেটা ওই মানুষটিকে দেখে বোঝা গেছে। প্রত্যেকে নিশ্চয়ই দেখেছেন, প্রত্যেকে প্রত্যক্ষ করেছেন কীভাবে চোখের জল মুছছিল একজন ছেলে, মানে একজন বাবা, যেই বাবার কাছে তার ছেলে থাকতোও না, মাঝে মাঝে গিয়ে দেখা করতো, অথচ সেই বাবা আজকে কীভাবে মানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, তার জগৎ শেষ। এটা দেখেই বোঝা যাচ্ছে তার আর কিচ্ছু নেই। আজকে সেই ছেলের মুখের দিকে তাকিয়ে হয়তো নিজেকে নতুন করে সেটেল করেনি। হ্যাঁ, তার একটু শারীরিক একটা সমস্যা আছে, এটা হয়েছে পরে, যখন বিয়ে হয়েছে তখন ছিল না, মেবি পরে হয়েছে, এরকমই কিছু শুনেছি। যাই হোক, সেটা নিয়ে কথা বলবো না। তারপরেও সে পারতো লাইফে সেটেল হতে, কিন্তু সে হয়নি। তার সন্তানের কথা ভেবেই হয়তো সে হয়নি। যে সন্তান মায়ের কাছে আছে তাতে কি আছে, আছে তো, মায়ের কাছেই আছে, মা তো তারই মা, কিন্তু আমারই সন্তান, আজকে তার কি
তার কি হলো, তার চারিদিক শূন্য হয়ে গেল। সে তো একাই ছিল, একাই হয়ে গেছিল, তবু তার সন্তান ছিল। সে জানতো আমার ভবিষ্যৎ আছে, আমার সন্তান যার জন্য আমার বেঁচে থাকা। আজকে সেই বাবার আজকে সব শেষ হয়ে গেল। বাবাকে দেখে বোঝা যাচ্ছিল বাবার পৃথিবী শূন্য হয়ে গেছে। বাবা হয়তো শরীরে মানে সশরীরে এখানে উপস্থিত, সশরীরে আছে, কিন্তু তার ভেতরে প্রাণ নেই। অথচ এই মা, যে মায়ের কাছে এই ছেলেটি মানুষ হলো, বড় হলো, যে মাকে ধরে ছেলেটি বাঁচলো, যেই মাকে বিশ্বাস করে মায়ের কাছেই থেকে গেছিল, সেই মা কি সুন্দর করে বলে গেল যে ছেলে একা থাকতে কষ্ট হচ্ছিল, ছেলের নিউরোর সমস্যা ছিল, ছেলে আমার কাছে আসতে চাইছিল, ছেলে খাওয়া দাওয়া করছিল না, আমি ভাবছিলাম ওর কাছে এসে থাকবো। সবই মানে ভবিষ্যৎ পরিকল্পনা, মানে সবই কেমন বলতো, ভবিষ্যৎবাণী দিয়ে করা, যে ভাবছিলাম, হচ্ছিল, করছিল, কোনোটাই করা হয়ে ওঠেনি এই মায়ের, তাই না? তবে যেটাই করেছে, এরকম তো অনেক মানুষ আছে। প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি একটা কথাই বলবো, এই ভুল কখনো করবে না। জীবন একটাই, মা হোক বাবা হোক, বাবা মায়ের থেকে আপন কেউ হয় না, বাবা মায়ের থেকে বড় দেবতা দেবী কেউ হয় না। আমরা তো এটাই জানি, সবার ওপরে বাবা মা শ্রেষ্ঠ। তবে বাবা মা যদি কোনো কারণে নিজের স্বার্থের জন্য সেপারেশনে যায়, যদি নিজেরা নিজের লাইফের কথাটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে মেনে নেয়, তাহলে নিজের জীবন কখনোই ধ্বংস করবে না। স্ট্রাগল তো তোমাদের জীবনে সেই শুরু থেকেই আছে, তো স্ট্রাগল করেই জীবনে বাঁচবে। আজকে তোমার এই স্যাক্রিফাইস কেউ মেনে নেবে না। আজকে তুমি চলে গেলে তোমার বাবা নিঃস্ব হয়ে গেল, যে চলে গেছে তার কথা বলছি। মা কিন্তু তার লাইফে আবার নতুন করে দুদিন পরে মুভ অন করে যাবে, কারণ মায়ের মধ্যে সেই কষ্টটা আমরা সেভাবে ফিল করতে পারিনি, সেভাবে বুঝতে পারিনি। শেষ তুমি হয়ে গেলে, তোমার জীবন শেষ হয়ে গেল, আর শেষ করে দিয়ে গেলে তোমার বাবাকে। মায়ের কাছে থাকতে পারছিলে না, বাবা তো ছিল, বাবার কাছেও তো চলে গেলে পারতে, বাবার কাছে গেলে তো আজকে জীবনটা শেষ হতো না। বাবা তুমি থাকতে পারতে, কদিন পরে তো তোমার জীবনে তোমার জীবন সঙ্গে আসতোই, কিংবা তার সঙ্গে কষ্টটা শেয়ার করতে, 2 মাস পরের বিয়ের ডেটটাকে আরও আগিয়ে নিয়ে আসতে, নিয়ে এসে বিয়েটা হয়ে যেত। এভাবে জীবনটা শেষ করে দেওয়াটা, এত সুন্দর একটা তরতাজা প্রাণ, এত সুন্দর, মানে তার জীবনটা কিভাবে, তাই না, তার শৈশবটা কিভাবে কাটলো, তার জীবনটা কিভাবে শেষ হলো। এই কারণে শুধু একটা কথাই আমি বলতে চাই প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যে, যারা নিজেদেরকে আগে মনে করবে, যাদের কাছে নিজের লাইফটা অ্যাট ফার্স্ট মনে হবে, তারা সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগে 2 বার ভাববে। কারণ একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে এসে তার জীবনটা ধ্বংস করার অধিকার কারোর নেই, কারোর নেই। হতে পারে তুমি তার মা, হতে পারে তুমি তার বাবা, তুমি তাকে এই পৃথিবীতে এনেছো, তবে মনে রাখবে তুমি উপলক্ষ, তুমি শুধুমাত্র উপলক্ষ। যে ওপরে বসে আছে সেই আমাদেরকে এই সুখটা দেয়। তো তুমি এখানে যে কর্মটা করবে, এই যে সন্তান যে কষ্ট পেয়ে চলে যায় তোমাদের জন্য, এরকম বহু তো আছে, এই ভোগটা, এই ফলটা কিন্তু তোমাদেরকে পেয়ে যেতেই হবে। এই সন্তানের কষ্ট, সন্তানের যন্ত্রণা যে কি নির্মম ছিল, সেই যন্ত্রণা তুমি মা বা বাবা হয়ে যখন বুঝতে পারোনি, এর থেকে আরও 5 গুণ বেশি যন্ত্রণা তোমাদেরকে কিন্তু পেতে হবে। তাই আমি বলছি, নিজের জীবন নিজের কাছে অনেক বেশি মূল্যবান মনে হতেই পারে, কারণ আমাদের মতো যারা মা আছি আমরা, আমাদের কাছে সন্তানের থেকে মূল্যবান কিচ্ছু হয় না। আর সন্তান বলে নয়, সন্তান আজকে আছে, যখন সন্তান ছিল না তখনও পরিবার আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর এখন তো সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানে সব কিছুর ঊর্ধ্বে সন্তান, একদিকে সব কিছু, আরেকদিকে সন্তান। তো এটার ওপরে যারা নিজেদের কাছে নিজেদের লাইফটাকে বেশি প্রায়োরিটি দেবে, মনে করবে অ্যাট ফার্স্ট আমার লাইফ, তারা সন্তানকে এই পৃথিবীতে আনার আগে 2 বার ভাববে। কারণ কাউকে এই পৃথিবীতে নিয়ে এসে, যে কিনা তোমার জন্য এই পৃথিবীর আলো দেখলো, যার দায়িত্ব তোমার, সেই দায়িত্বকে অস্বীকার করে তুমি শুধু নিজের কথা ভাববে আর তাকে ছুঁড়ে ফেলে দেবে, এটা করলে তোমাকে কেউ কখনো ক্ষমা করবে না, না সমাজ, না ওপরে যে আছে। এই কারণেই একটা কথা বলে, কার্মিক ফল ভোগ করতেই হয়, কার্মা ইজ ব্যাক। তো যাই হোক, এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। সবাই নিশ্চয়ই সবটা জানো, তবু আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করা উচিত, সমাজের উদ্দেশ্যে সোশ্যাল কিছু মেসেজ দেওয়া উচিত, তাই জন্য ভিডিওটা করলাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।